ওকে, আমরা আগের দিন তাহলে এই 8.1 থেকে, আমরা জানি এটা কিন্তু 8.1 এর ছিল, আমরা আগের দিন 8.1 থেকে 12 নাম্বার অঙ্কটা 8.1 থেকে 12 অঙ্কটা আমরা আগের দিন বুঝিয়েছিলাম। তো যেহেতু আগের দিন 12 নাম্বারটা বুঝিয়েছিলাম, এটা আর নতুন করে বুঝাচ্ছি না, এবং সবার কাছে আমি আশা করতেছি যে এতটুকু লেখা আছে। 12 এতটুকু আমি আগের দিন লিখেছিলাম। ওকে, তাহলে এখন শুরু করব, এর পর থেকে শুরু করব। তাহলে এর পর থেকে শুরু করার জন্য সবাই দেখো যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3টা অনুপাত আছে। 3টা অনুপাত আছে, এই 3টা অনুপাতে সবাই সবার সমান। তাহলে সবাই যদি সবার সমান হয়ে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে। অর্থাৎ তুমি প্রথম ও দ্বিতীয় অনুপাত নিতে পারো। ঠিক একইভাবে তুমি যদি চাও, ঠিক তার পাশেই লিখবা, মনে করো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে। অর্থাৎ আমাদেরকে এখন এদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এদেরকে ক্যালকুলেশন করার জন্য, যেহেতু প্রত্যেকটা অনুপাতের সমান, এই কারণে আমরা প্রথমে লিখি প্রথম 2 অনুপাত, একটু পরে লিখি পরের 2 অনুপাত। প্রথম 2 অনুপাত, একটু পরে লিখি পরের 2 অনুপাত। ওকে, তাহলে সবাই প্রথম 2 অনুপাত লিখো। দেখো প্রথম 2 অনুপাত হচ্ছে এটা সমান সমান কিউ বাই সাইন আলফা, এটা প্রথম 2 অনুপাত। নেক্সট দেখো পরেরটা, দেখো কিউ বাই সাইন আলফা ইকুয়াল আর বাই সাইন 3 আলফা, এটা হচ্ছে পরের 2 অনুপাত। তাহলে এটা ছিল প্রথম 2 অনুপাত, আর এটা হচ্ছে পরের 2 অনুপাত। ওকে, তো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন কন্টিনিউ করি, এটার ক্যালকুলেশন কন্টিনিউ করলে কেমন হবে দেখো। সবার প্রথমে বাম দিকে পি বাই সাইন, এটা কিন্তু ফার্স্ট পেপারে আমরা সবাই জানি, ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা। তাহলে ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা থেকে আমরা এদিকে কি লিখতে পারি, সাইন 2 আলফা। সাইন 2 আলফার ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 সাইন আলফা কজ আলফা। আমরা সবাই জানি এটা ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির ফর্মুলা। সাইন 2 আলফা সমান 2 সাইন আলফা কজ আলফা। দেখো ডান দিকে কি আছে, ডান দিকে আছে কিউ বাই সাইন আলফা। ওকে, সবাই তাহলে এটাকে শেষ করে নাও। দেখো উভয় পক্ষ থেকে দেখো একটা মান কাটাকাটি হয়, সবাই খেয়াল করো। রাইট, উভয় পক্ষ থেকে সাইন আলফা কাটা। যদি সাইন আলফা কেটে দেই, তাহলে এখানে থাকে হচ্ছে পি বাই 2 কজ আলফা ইকুয়াল কিউ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিখতে পারি 2, হ্যাঁ হ্যাঁ কথা ঠিক আছে, 2 কিউ কজ আলফা সমান সমান পি, আমরা আর গুণন করলাম, বা কজ আলফা সমান সমান পি বাই 2 কিউ। অর্থাৎ আমরা কি করলাম, প্রথমে তো আর গুণন করে দিলাম 2 cos আলফা ইন্টু কিউ, আর গুণন, আর অন্যদিকে আছে পি ইন্টু 1। আর গুণনের পর আমরা এখান থেকে cos আলফার মানটা বের করলাম। তো আমরা নিশ্চয়ই cos আলফা থেকে আলফা বের করতে পারি। আলফার মান হবে cos ইনভার্স পি বাই 2 কিউ। আলফার মান হবে cos ইনভার্স, ওকে, এখান থেকে আলফার মান হবে cos ইনভার্স পি বাই 2 কিউ। আচ্ছা, তো আমরা আলফার মান বের করে রাখলাম, এটা এরকম থাক। এখন আমরা চলে যাই পরের 2 অনুপাতে। দেখো পরে আরো 2টা অনুপাত আছে, এই যে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করি, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে সবাই দেখো, এখানে আমি লিখলাম কিউ বাই সাইন আলফা, ঠিক আছে। ডান দিকে আর ডিভাইড সাইন 3 আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা কে বলতে পারবে? সাইন 3 আলফা, আচ্ছা বলো। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছো। তাহলে
sin 3 alpha trigonometry formula first paper 3 sin alpha minus 4 sin cube alpha এটাও ফর্মুলা ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার পর সবাই রাইট সাইডে সবাই sin আলফাটা কমন নাও রাইট সাইডে সবাই sin আলফাটা কমন নাও তাহলে কেমন হবে দেখো 3 minus 4 sin square alpha আমরা ডান দিকে sin আলফা কমন নিলাম এবার তুমি এখান থেকে কাটাকাটি করে দাও দেখো sin আলফা কাটাকাটি হ্যাঁ sin আলফা কাটাকাটি যদি কাটাকাটি হয় তাহলে কেমন হবে দেখো এবার তুমি r গুণন করে দাও যদি r গুণন করো তাহলে কেমন হয় q into 3 minus 4 sin square alpha আমরা r গুণন করলাম ডান দিকে থাকবে r into 1 এটা হবে r আমরা r গুণন করলাম এখন দেখো বিষয়টা হচ্ছে দুইটা অনুপাতের মধ্যে একটা সমন্বয় করতে হবে কি রকম দুইটা অনুপাত বলতে কি মানে প্রথম ক্যালকুলেশনের সাথে দ্বিতীয় ক্যালকুলেশনের একটা সমন্বয় করতে হবে সমন্বয় বলতে আমি কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি যে প্রথম ক্যালকুলেশন থেকে এই যে তুমি পেয়েছিলা cos আলফা সমান p/2q প্রথম ক্যালকুলেশনের এই মানটা দ্বিতীয় ক্যালকুলেশনের এখানে বসাতে হবে যদি বসাতে চায় তাহলে কি হতে পারে দেখো তো তুমি ঠিকই বলেছো অর্থাৎ আমরা এই sin স্কয়ার আলফাকে লিখব 1 মাইনাস cos স্কয়ার আলফা লেখার কারণ হচ্ছে তাহলে আমরা এই মানটা ওখানে বসাতে পারবো তাহলে সবাই আবারও সেই ট্রিগোনোমেট্রির ফর্মুলা দিয়ে কাজটা করো 3 মাইনাস 4 ইন্টু সবাই খেয়াল করো সবাই জানো এটা sin স্কয়ার আলফার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা তাহলে কি হলো sin স্কয়ার আলফার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা আমরা এটা জানি ডান দিকে আর থাকলো আর sin কে cos বানানোর একটাই কারণ যে আমরা বাম দিকের এই মানটা ডান দিকে বসাতে চাচ্ছি সবাই এবার ভেতরে ক্যালকুলেশন করো দেখো 3 মাইনাস বাইরের -4 কে ভেতরে গুণ করে দাও -4 প্লাস 4 cos স্কয়ার আলফা -4 প্লাস 4 cos স্কয়ার আলফা নেক্সট তুমি এবার এখান থেকে কি করতে পারো 3 মাইনাস 4 মানে -1 তো লিখতে পারি আমরা 4 cos স্কয়ার আলফা -1 সবাই দেখতে পাচ্ছি 3 মাইনাস 4 মানে -1 ওকে আমরা এখনই মান বসানোর চেষ্টা করব তো যদি মানটা বসাই কি রকম হয় সবাই খেয়াল করো 4 লিখলাম সবাই দেখো 4 লেখার পরে এই যে cos স্কয়ার আলফা দেখতে পাচ্ছি cos স্কয়ার আলফা দেখো সবাই cos আলফার মান হচ্ছে p/2q তাহলে cos আলফার মান যদি p/2q হয় তাহলে cos স্কয়ার কত হবে cos স্কয়ার করলে নিশ্চয়ই এটা স্কয়ার হবে এটা স্কয়ার করলে কত হবে স্কয়ার করলে হবে p স্কয়ার বাই 4q স্কয়ার আমরা কিন্তু মান বসালাম কোন মানটা বসালাম যেহেতু cos আলফার মান আমরা দেখতে পাচ্ছি যেহেতু cos আলফার মান p/2q যেহেতু cos আলফার মান p/2q এটা হচ্ছে cos আলফার মান p/2q তো আমরা cos আলফার মান এই যে p/2q এটা বসিয়ে দিলাম এখানে বসালে স্কয়ার করলাম স্কয়ার করলে আলটিমেটলি p স্কয়ার বাই 4q স্কয়ার হয় যদি এখন একটু ক্যালকুলেশন করি সবাই দেখো এই 4 কাটাকাটি হয় 4 এবং 4 কাটাকাটি 4 এবং 4 কাটাকাটি হওয়ার পর ভেতরে কি থাকে p স্কয়ার বাই q স্কয়ার থাকে -1 থাকে এখানে যদি আমরা লসাগু করি লসাগু কেমন হবে লসাগু হচ্ছে q স্কয়ার যদি লসাগু হয়
তার উপরে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সবাই দেখতে পাচ্ছি লসাগু করলাম। লসাগু করার পর সবাই আরেকটা কাজ করো, সবাই কিউ এর সাথে কিউ স্কোয়ার কেটে দাও। কিউ এর সাথে কিউ স্কোয়ার কেটে দাও। যদি কিউ এর সাথে কিউ স্কোয়ার কেটে দাও তাহলে নিচে হবে একটা কিউ। আমরা কিউ এর সাথে এই কিউ স্কোয়ারটা কেটে দিলাম, কেটে দিলে নিচে হবে একটা কিউ। শেষ পর্যন্ত আমরা আর এর একটা মান পেলাম। আর এর মান পেলাম আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। তুমি যদি তোমার বই থেকে প্রশ্ন খেয়াল করো তুমি দেখতে পাবা যে এক্স্যাক্টলি তারা কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল। তোমার বই খেয়াল করলে দেখতে পাবা তারা এটাই প্রমাণ করতে বলেছিল এবং তারা আরো একটা মান প্রমাণ করতে বলেছে। তারা এটার পাশাপাশি আরো একটা মান তারা প্রমাণ করতে বলেছে এবং সেটা হচ্ছে, দেখো যে প্রশ্ন দেখো বলা আছে যে কি বলা আছে, বলা আছে যে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ। হ্যাঁ, তোমরা তোমাদের বই খেয়াল করো। আচ্ছা আমি একটু সামনে রাখি, দেখি দেখা যায় কিনা। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই দেখো সবাই যে প্রশ্নের মধ্যে বলা আছে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ হচ্ছে এটা। তার মানে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা কিন্তু লব্ধি কিন্তু প্রমাণ করেছি অলরেডি। প্রমাণ করতে হবে অন্তর্গত কোণের পরিমাণ হচ্ছে এটা। তাহলে যদি এটা প্রমাণ করতে যায়, দেখো সবাই আমরা দেখো এই যে আমরা কিন্তু আলফা বের করেছি। আমরা যে আলফা বের করেছি, একজন বলো তো এই আলফাটাই কি বলদ্বয়ের অন্তর্গত কোণ? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সবাই ঠিক কথা বলছো। দেখো সবাই সবাই যদি একটু খেয়াল করো চিত্রটা, দেখো চিত্র দেখলে বুঝতে পারবা যে বলদ্বয়ের অন্তর্গত কোণ এই যে এটা হচ্ছে বলদ্বয়ের অন্তর্গত কোণ। সবাই দেখতে পাচ্ছি বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে 3 আলফা। তাহলে বলদ্বয়ের অন্তর্গত কোণ যদি 3 আলফা হয় তাহলে আমরা তো আলফার মানটা বের করেছি, তো এটাকে 3 দিয়ে গুণ করলে পাওয়া যাবে বলদ্বয়ের অন্তর্গত কোণ। তো সবাই কি লিখতে হবে এখানে, অতএব বলদ্বয়ের অন্তর্গত কোণ। আমরা একটা প্রমাণ করেছি, আমরা আরেকটা প্রমাণ করতেছি। অতএব বলদ্বয়ের অন্তর্গত কোণ। আচ্ছা বলদ্বয়ের অন্তর্গত কোণ আমরা জানি অন্তর্গত কোণটা কিন্তু 3 আলফা। বলদ্বয়ের অন্তর্গত কোণ এটা হচ্ছে তোমার 3 আলফা। তার মানে এই আলফাকে 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে সবাই আলফার মানটাকে 3 দিয়ে গুণ দাও। আলফার মানটাকে 3 দিয়ে গুণ দিলেই পেয়ে যাবা বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। এটাও কিন্তু আরেকটা প্রমাণ। তারা আমাদেরকে এটাও প্রমাণ করতে বলেছিল। তো সবাই খেয়াল করছো ব্যাপারটা যে এই অঙ্কটার অর্ধেক অংশ কিন্তু আমরা আগের দিন করেছিলাম। ওই অংশটুকু কিন্তু আমি আজকে আর নতুন করে বুঝাইনি কাউকে, আমরা তার পর থেকে শুধু ক্যালকুলেশন করেছি। আশা করি সবাই বুঝতে, ওকে 10-2 সবাই বুঝতেছো। দেখো যে আচ্ছা আমি বলি, কোন বিন্দুতে ক্রিয়ারত কিউ মাইনাস আর, কিউ এবং কিউ প্লাস আর তিনটা মানের বলগুলির দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল। আচ্ছা আমি একটু আবার বলি, কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল, একটার নাম কিউ মাইনাস আর, আরেকটার নাম কিউ, আরেকটার নাম কিউ প্লাস আর। এরা সবাই কিন্তু একটা বিন্দুতে ক্রিয়াশীল। একটা বিন্দুতে ক্রিয়া করে তিনটা বল, কিউ মাইনাস আর, কিউ এবং কিউ প্লাস আর। ওকে, বলগুলির দিক, কিন্তু এই বলগুলির দিক কোথায় হবে? দিক মানে এই বলগুলি কোন দিকে কাজ করবে? এই বলটা তো অবশ্যই একটা বিন্দুতে কাজ করবে প্রশ্নে বলা আছে, কিন্তু বলটা কাজ করবে কোন দিকে? প্রশ্নে বলছে এদের দিক হবে একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল। আমি আরেকবার বলি তারপর বোঝাচ্ছি। এই তিনটা বলের দিক হবে, দিক মানে তারা কোন দিকে কাজ করবে। প্রশ্নে বলছে তারা কোন দিকে কাজ করবে, তাদের দিক হবে একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরালে হবে এদের দিক।
তো একটু পরে আমি বুঝাবো, তখন তুমি বুঝতে পারবা। দেখো, বলগুলির লব্ধির মান নির্ণয় করো এবং লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির মান দরকার, লব্ধির দিক দরকার। সো এই ম্যাথটা কিন্তু একটু আলাদা, তার কারণ কি দেখো, আমরা প্রত্যেকটা ম্যাথে কিন্তু দুইটা করে বল দেখে থাকি, আর আরেকটা বল তাদের লব্ধি হয়। বাট খেয়াল করো, এখানে তিনটা বলই কিন্তু সাধারণ বল, কেউ কিন্তু কারো লব্ধি না। এখানে তিনটা বলই সাধারণ বল, কেউ কিন্তু কারো লব্ধি না। তিনটাই সাধারণ বল। তিনটা এই সাধারণ বলের লব্ধির মান তারা জানতে চেয়েছে এবং লব্ধির দিক তারা জানতে চেয়েছে। আমরা জানি দিক মানে কোণের মান, দিক মানে হচ্ছে কোণের মান। ওকে, ঠিক আছে। আমি এখন নেক্সট টাইম যখন কথা বলবো, সবাই যার যার বই থেকে দেখবা, যার যার বই পাশে রাখো। নেক্সট টাইম যখন কথা বলবো, যার যার বই থেকে দেখবা। তো আমি এখন প্রথমে চিত্রের সাহায্যে অঙ্কটা একটু বুঝিয়ে নিচ্ছি, সবাই খেয়াল করো। ওকে, তাহলে চিত্রের সাহায্যে আমরা যদি অঙ্কটা একটু বুঝিয়ে নিই। দেখো, মনে করো এখানে একটি সমবাহু ত্রিভুজ আছে। কোথায় আঁকবো? আচ্ছা, এখানে আঁকি। দেখো, এখানে মনে করো একটি সমবাহু ত্রিভুজ আছে। এখানে একটি সমবাহু ত্রিভুজ আছে। ওকে, সমবাহু ত্রিভুজটার নাম দিলাম এবিসি। সমবাহু ত্রিভুজ কেন আঁকলাম? তার কারণ প্রশ্নের ভিতরে আমরা সমবাহু ত্রিভুজের একটা ব্যাপার দেখতে পেয়েছি। প্রশ্নের মধ্যে যে কথাগুলো বলা আছে, সেই কথার মধ্যে সমবাহু ত্রিভুজের একটা কথা কিন্তু কোশ্চেনে বলা আছে। তো এই কারণে আমরা সমবাহু ত্রিভুজটি আঁকলাম। নাম দিলাম আমাদের ইচ্ছা মতো, হ্যাঁ, নামটা আমাদের ইচ্ছা মতো দিলাম এবিসি। নেক্সট, এবার দেখো, প্রশ্নে বলা ছিল যে একটা বিন্দুতে তিনটা বল কাজ করবে। প্রশ্নের প্রথমেই বলা ছিল এক বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল। এই সেই এক বিন্দু মনে করলাম, তিনটি বল। ভালো কথা। তিনটি বলের নাম কি ছিল? তিনটি বলের নাম ছিল কিউ মাইনাস আর, নাকি প্রথমে ছিল কিউ প্লাস আর, না কিউ মাইনাস আর, পরে ছিল কিউ, তারপরে ছিল কিউ প্লাস আর। হ্যাঁ, তিনটি বলের নাম কিন্তু এরকম ছিল, তিনটি বলের নাম ছিল এরকম। এখন দেখো, এই তিনটি বল এরা সবাই কাজ করবে এই এক বিন্দুতে, কিন্তু কোন দিকে দিব? এদিকে দিব নাকি এদিকে দিব, নাকি এদিকে দিব, নাকি এদিকে দিব? এটা ব্যাপার না? তো এই ব্যাপারটাই তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে দিক নিয়ে তোমার চিন্তা করতে হবে না, দিকগুলি অবশ্যই হবে এই ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল। কিরকম? সবাইকে বোঝানোর চেষ্টা করি, সবাই খেয়াল করো। আর একটা কথা কিন্তু বলা ছিল কোশ্চেনে, কি বলা ছিল? একই ক্রমে। তুমি কোশ্চেনের যদি ভাষাটা দেখো, কোশ্চেনে একই ক্রমে এই কথাটাও বলা ছিল, একই ক্রমে এই কথাটাও কোশ্চেনে বলা ছিল, একই ক্রমে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে দেখো সবাই, একই ক্রম কিরকম হতে পারে? এবিসি ত্রিভুজ তো হলো, কিভাবে আঁকবো সেটা চিন্তা করতেছি। আচ্ছা, ঠিক আছে, আঁকি। সবাই দেখো, দেখো এই যে বিসি, মনে করলাম এদিকে তীর চিহ্ন, বি থেকে সি এর দিকে। এই একই ক্রমটাকে বুঝায়নি সবাইকে। একই ক্রম মানে এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, আবার সি থেকে এর দিকে। একে বলা হয় একই ক্রম। অর্থাৎ আমরা নর্মালি কি করে থাকি? দেখো, নর্মালি আমরা কিন্তু এবি আর বিসি একদিকে দেই, আর এটা কিন্তু এ থেকে সি এর দিকে দেই। আমরা নর্মালি যখন ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতাম, তখন নিয়ম ছিল দুইটা দিব একদিকে, আরেকটা দিব ভিন্ন দিকে। বাট খেয়াল করো এখানে কি করেছি, এখানে একটা থেকে শুরু করে একবারে ঘুরতেছি। দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। এই যে একবারে ঘোরা, এটাকে বলা হয় একই ক্রমে। তো যেহেতু তোমার প্রশ্নের মধ্যে একই ক্রমে এই কথাটা বলা আছে, এজন্য আমরা দেখো কলমটা আর উঠাই নাই। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, কলমটা কিন্তু আর উঠাই নাই। হ্যাঁ, একই ক্রমে। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে এখানে আর কি হতে পারে? এবার সবাই দেখো, বি থেকে সি এর ডিরেকশনে, অর্থাৎ এই ডিরেকশনে একটা বল কাজ করবে, যার নাম কিউ মাইনাস আর। সবাই একটু বোঝার চেষ্টা করো যে বলগুলোর ডিরেকশন, বলগুলোর দিক আমি কোন দিকে দিচ্ছি। হ্যাঁ, বলগুলোর দিক কোন দিকে দিচ্ছি, নাম দিতে পারি, এটা হচ্ছে ও এক্স। ও এক্স এর ডিরেকশনে দিচ্ছি কিউ মাইনাস আর। নেক্সট সবাই দেখো, এই দেখো সবাই,
এই যে সি থেকে এর ডিরেকশন, সি থেকে এর ডিরেকশন, এই দেখো সবাই, ওই বাহুটার সাথে সমান্তরাল করা যায় কিনা খেয়াল করো। এটা কিন্তু এই বাহুটির সমান্তরাল। এখানে দিলাম কিউ, নাম দিলাম ও ওয়াই, অ্যান্ড ফাইনালি কি দেখো, ফাইনালি এই যে কিউ প্লাস আর, কিউ প্লাস আর এটা কোন দিকে যাবে, এই দেখো আরেকটা বাহু কিন্তু বাকি আছে, এই যে আরেকটা বাহু বাকি আছে এ থেকে বি, এই দেখো ওটাকে সরাই দিয়ে একটু, কিউ প্লাস আর, নাম দিলাম ও জেড। ওকে, সবাইকে এখন তাহলে ফাইনালি কোশ্চেনটা বুঝতে হবে। আমার কিন্তু বোঝানো কিন্তু শেষ, তো তোমাদেরকে এখন ফাইনালি কোশ্চেনটা বুঝতে হবে যে এই কোশ্চেনে 3টি বল দেওয়া ছিল, এই 3টি বল একটা বিন্দুতে ক্রিয়াশীল, 3টি বলই একটা বিন্দুতে ক্রিয়াশীল, এবং এরা কেউ কারো লব্ধি না, কেউ কারো লব্ধি না, সবাই সাধারণ বল, 3টা বলই সাধারণ বল, তারা এক বিন্দুতে ক্রিয়াশীল প্রশ্নে বলা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এক বিন্দুতে ক্রিয়াশীল থাকা অবস্থায় তারা কে কাজ করবে কোন দিকে, কে কাজ করবে কোন দিকে, তারা এই কথাটা প্রশ্নে স্পষ্ট করে বলে দিয়েছে। কি বলে দিয়েছে সবাই শুনো ভালো করে, প্রশ্নে বলে দিয়েছে যে এই বলগুলি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল হবে। সবাই খেয়াল করো, এটা সেই সমবাহু ত্রিভুজ। সবাই দেখো, বিসি বাহুর সমান্তরাল তোমাদের কাছে মনে হচ্ছে কিনা যে কিউ মাইনাস আর বলটি, কিউ মাইনাস আর বলটি বিসি বাহুর সমান্তরাল মনে হচ্ছে কিনা। নেক্সট, কিউ বলটি সি এ বাহুর সমান্তরাল মনে হচ্ছে। আবার দেখো, কিউ প্লাস আর বলটি এ বি বাহুর সমান্তরাল। প্রশ্নে এই কথাটাই বলেছিল যে বলগুলির দিক হবে এই ত্রিভুজের বাহুগুলির সমান্তরালে, বাহুগুলির সমান্তরালে। আর একই ক্রম মানে এক সাইড দিয়ে ঘুরে আর এক সাইড দিয়ে বের হওয়া, একই ক্রম। দেখো এই ডিরেকশনে এটা, এই ডিরেকশনে এটা, এই ডিরেকশনে এই যে এটা। বলো এবার তোমরা কিছু বলতে চাও? আমি তো অনেকক্ষণ কথা বললাম, তোমরা কিছু বলো দেখি। কেউ কিছু বলবে না, এই দৃষ্টি বুঝতে পারছো ব্যাপারটা? এই মিথিলা বুঝতে পারছো? কে বুঝতে পারো নাই বলো? নাদিয়া বুঝতে পারছো? সবাই দেখি বুঝছে, মনে হয় তাহলে আমিই বুঝি নাই, এই জন্য আমি চিল্লাচ্ছি বেশি। ওকে দেখো, তাহলে আমরা এখন এই যা যা করলাম এগুলো একটু ল্যাঙ্গুয়েজ দিব, হ্যাঁ, এগুলো একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রকাশ করব। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। মনে করি আমরা জানি কথাগুলো লিখতে হয় বইয়ের ভাষা, আর পাশাপাশি তুমি যে নামগুলো দিয়েছো এগুলো ব্যবহার করতে হয়। মনে করি ও বিন্দুতে, মনে করি ও বিন্দুতে ও এক্স ও ওয়াই এবং ও জেড বরাবর, ও এক্স ও ওয়াই ও জেড বরাবর কার্যরত, কারা কার্যরত, কার্যরত কিউ মাইনাস আর, কিউ এবং কিউ প্লাস আর, এরা সবাই কার্যরত। ওকে, বলগুলির দিক কোন দিকে হবে? বলগুলির দিক, বলগুলির দিক সমবাহু ত্রিভুজ, বলগুলির দিক সমবাহু ত্রিভুজ এ বি সি, সমবাহু ত্রিভুজ এ বি সি, এ বি সি এর, আচ্ছা কোনটা কোন বরাবর, সমবাহু ত্রিভুজের এ বি সি এর কোনটা কোন বাহু সমান্তরাল দেখো। প্রথমটা বিসি এর সমান্তরাল, এই যে প্রথমটা বিসি এর সমান্তরাল, পরেরটা সি এর সমান্তরাল, পরেরটা এ বির সমান্তরাল। এই কথাগুলো লিখে নিব। বলগুলির দিক সমবাহু ত্রিভুজ এবিসি এর যথাক্রমে, যথাক্রমে প্রথমটা বিসি এর সমান্তরাল, পরেরটা সি এর সমান্তরাল এবং লাস্টেরটা এ বি এর সমান্তরাল, যথাক্রমে এত এত এবং এত এর সমান্তরাল। যথাক্রমে এত এত এবং এত এর সমান্তরাল। ওকে, তিনটা বাহুরই
সমান্তরাল। আচ্ছা, ভালো কথা। তো এই যে ৩টা বল ছিল, ৩টা বলের নিশ্চয়ই একটা লব্ধি থাকবে। ৩টা বলের নিশ্চয়ই একটা লব্ধি থাকবে। তো আমরা এখানে ধরে নিই যে ধরি বলগুলি লব্ধি। ৩টা বল একটা বিন্দুতে কাজ করতেছে, তাদের লব্ধি তো একটা থাকবে। ধরি বলগুলির লব্ধি। সাধারণত আমরা লব্ধির নাম আদ দিয়ে থাকি। আর এখন লব্ধির নাম আর না দিয়ে লব্ধির নাম দিব এফ। তার কারণ যেহেতু প্রশ্নের মধ্যে আর এর ব্যবহার অলরেডি আছে, কোশ্চেনের মধ্যে আর এর ব্যবহার থাকার কারণে আমরা লব্ধিটির নাম দিব এফ। কোন ৩টি বল? এই ৩টি বলের লব্ধির নাম আমরা দিচ্ছি এফ। এখন এটা কিন্তু লব্ধির মান, এই যে এফটা, এটাই লব্ধির মান। এই এফ এর মানটাই আমাদের বের করতে হবে। তারা প্রশ্নে বলেছিল লব্ধির মান নির্ণয় করো এবং লব্ধির দিক নির্ণয় করো। তার মানে এই লব্ধি এফ এর মানটাই আমাদের বের করতে হবে। এবার লব্ধির দিক, যা 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 মানে এই লব্ধিটি, হ্যাঁ, যা ও এক্স এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। ও এক্স এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। আমরা তোমাদেরকে প্রথমে বুঝিয়েছিলাম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে লব্ধির মান এবং লব্ধির দিক। সো আমরা লব্ধির মান এফ ধরে নিলাম আর লব্ধির দিক ধরে নিলাম থিটা। সবাই জানি যে কোণের মানটাকেই বলা হয় লব্ধির দিক, তার মানে লব্ধির দিক থিটা। ভালো কথা। তো আমরা একটা আনুমানিক লব্ধি এখানে দেখাতে পারি। আমরা একটা আনুমানিক লব্ধি এখানে দেখাতে পারি কিভাবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি লব্ধিটি কোন দিকে যাবে। লব্ধিটি এদিকে যেতে পারে, লব্ধি যেতে পারে এদিকে, লব্ধি যেতে পারে এদিকে। লব্ধিটি কোন দিকে যাবে একটু আনুমানিকভাবে আমরা চিত্রের মধ্যে দেখিয়ে দিব। ওকে, যদি চিত্রের মধ্যে আমরা একটু দেখিয়ে দেই তাহলে একটু সবাই নিজের মতো করে চিন্তা করে আমাকে বলার চেষ্টা করো, লব্ধিটি কি এই দুইটার মাঝে যাবে, নাকি এই দুইটার মাঝে যাবে, নাকি এই দুইটার মাঝে যাবে? কারো মাথায় কিছু আসে কিনা? লব্ধিটি কোন দিকে যেতে পারে একটা আইডিয়া করো, আইডিয়া। আমার মনে হয় কারো মাথায় কিউ মাইনাস আর এবং কিউ, সুরায়া বলছে কিউ মাইনাস আর এবং কিউ এটার মাঝখানে। অন্য কেউ কিছু বলতে চাইলে হয়। ওকে, ঠিক আছে, তাহলে সবাই শুনে নাও ভালো করে। এটা যে নিশ্চিত, আমি যেটা বলবো এটা যে নিশ্চিত তা কিন্তু না, এটা নিশ্চিত তা না। তুমি একটু একটু অনুমান করবা, আমি যেটা এখন বলবো এটা নিশ্চিত তা না, তুমি একটু অনুমান করবা। সবসময় যে অনুমান করতে পারবা তাও না। যখন অনুমান করতে পারবা না তখন তুমি যে কোনো দিকে দেখাই দিলেই হবে। যখন অনুমান করা সম্ভব হবে না তখন যে কোনো দিকে দেখাই দিলেই হবে। আর যখন তুমি অনুমান করা সম্ভব তখন অনুমান করবা। দেখো আমি একটু অনুমান করি, সবাই দেখো। এটা একটা বস্তু, হ্যাঁ, এটা একটা বস্তু। তাহলে এই বস্তুটিকে এ টানতেছে এদিকে, এই বলটা টানতেছে এদিকে, আর এই বলটা টানতেছে এদিকে। একটা বস্তুকে একই সময়ে তিনজন টান দিচ্ছে তিন দিকে। তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে? এই বস্তুটা কোন দিকে যাবে? তো সবাই খেয়াল করো, এটা কিউ মাইনাস আর, এটা হচ্ছে কিউ। তার মানে কিউ এর চেয়ে কিউ মাইনাস আর ছোট। তার কারণ এখানে একটা বল বিয়োগ করা হয়েছে, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে কিউ এর থেকে আরো আর বিয়োগ করে দেওয়া হয়েছে। তার মানে কিউ মাইনাস আর কিন্তু আরো ছোট। কিউ এবং কিউ মাইনাস আর এর মধ্যে কিউটা বড়। তার মানে এই দুইটার মধ্যে কে জিতবে? এই দুইটার মধ্যে এ জিতবে, তাই না? যেহেতু সে বড়। নেক্সট, তাহলে যে ছোট তার কিন্তু মানে ইফেক্টটা কম পড়লো। নেক্সট, এবার দেখো এই দুজনের মধ্যে জিতে গেল এ। তাহলে এবার বাকি আছে কে? বাকি আছে কিউ এবং কিউ প্লাস আর। দেখো তো কিউ এবং কিউ প্লাস আর এর মধ্যে কোনটা বড়? নিশ্চয়ই নিশ্চয়ই কিউ প্লাস আর বড়। তার মানে এই দুইটার মধ্যে জিতবে হচ্ছে এ। তার মানে বোঝা গেল যে আলটিমেট জয়টা হবে এর। সো লব্ধিটা যাবে এই বলের কাছাকাছি, এই বলটার কাছাকাছি। এবং এই বলের কাছাকাছি দুই রকম হতে পারে, দেখো। একরকম হতে পারে এভাবে, এই যে
মানে এ কিন্তু আগেই বাদ হয়ে গেছে, এ কিন্তু আগেই বাদ হয়ে গেছে। কারা কারা আছে? কিউ এবং কিউ প্লাস আর আছে। তার মানে লব্ধিটি যাবে কিউ এবং কিউ প্লাস আর এর ভেতরে, লব্ধিটি যাবে কিউ এবং কিউ প্লাস আর এর ভেতরে। সেই ভেতরে কার কাছাকাছি? যেহেতু কিউ এর চেয়ে কিউ প্লাস আর বড়, তাহলে কিউ প্লাস আর এর কাছাকাছি থাকবে, কিউ থেকে দূরে থাকবে। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, একটা অনুমান, যে অনুমান করে মনে হলো যে এদের সবার মধ্যে এ বড়, আর আর তার ঠিক ইমিডিয়েট বড় হচ্ছে এটা। তার মানে লব্ধিটি এই দুই বলের মাঝ দিয়েই যাবে, বাকিদের মাঝ দিয়ে যাবে না, কেননা এদের মধ্যে কম্পেয়ার করলে এই দুইটা সবচেয়ে বড়, সুতরাং এদের মাঝ দিয়ে যাবে। এদের মধ্যে আবার এ একটু বড়, সো এর কাছাকাছি যাবে। এটা জাস্ট একটা অনুমান। তো সবাই ঠিক এভাবে লব্ধি একটা অনুমান করে নাও, অনুমান করে নিয়ে সবাই এটাকে এফ দিয়ে দাও। অর্থাৎ লব্ধি কিন্তু আমরা এফ নাম দিয়েছিলাম, লব্ধি আমরা এফ নাম দিয়েছিলাম, ভালো কথা। এখন একটা কথা হচ্ছে, এই যে আমি লিখেছি থিটা, বলো তো একজন, এই থিটা কোশ্চেনে আমি কোথায় মার্ক করব? এই যে লব্ধি এফ, লব্ধি এফ ও এক্স এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল, এখানে কিভাবে মার্ক করবো থিটা? ওকে সবাই দেখো, লব্ধি এফ ও এক্স এর সাথে, লব্ধি এফ ও এক্স এর সাথে, এই যে ও এক্স এর সাথে এফ এর কোণ থিটা। সবাই দেখো ও এক্স এর সাথে, এই দেখো এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা সবাই খেয়াল করো। ও এক্স এর সাথে লব্ধির কোণ নিশ্চয়ই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, এই কোণটা থিটা। সবাই তাহলে সবাই মাথায় রেখো আর কি বিষয়টা, এই কোণটা কিন্তু আমি থিটা বলতেছি। ওকে, ও এক্স এর সাথে এই পুরা কোণটা থিটা। যাক, এখন আমাদের কাজ হবে এই লব্ধি এফ এর মান নির্ণয় করা এবং লব্ধির দিক থিটা নির্ণয় করা। আমরা শুরু করলাম, তো শুরুটা করতে হবে কিভাবে বলি, শুরুটা করতে হবে আমাদেরকে লম্বাংশ নিতে হবে, এই অঙ্কটা করতে হবে লম্বাংশের সূত্র দিয়ে। তো লম্বাংশের সূত্র দিয়ে তো করতে হবে, সেটা তো ঠিকই আছে। তো তার আগে তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা লিখে নিতে হবে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা জানি সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ, সমবাহু ত্রিভুজের আমরা জানি সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ, ভালো কথা। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ এই কত ডিগ্রি বলতো? 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ 120 ডিগ্রি। তার কারণ কি? কারণ হচ্ছে, সবাই খেয়াল করো, যে কোনো সমবাহু ত্রিভুজের ভেতরের কোণগুলো সব 60 ডিগ্রি, মনে পড়ে? ভেতরের কোণগুলো সব 60 ডিগ্রি। সবাইকে আমি যেটা বোঝাচ্ছিলাম, দেখো কি বললাম, যে কোনো সমবাহু ত্রিভুজে, সবাই জানো যে কোনো সমবাহু ত্রিভুজের ভিতরের কোণটা হয় 60 ডিগ্রি সব সময়, কিন্তু হ্যাঁ, যে কোনো সমবাহু ত্রিভুজের ভেতরের কোণটা সব সময় 60 ডিগ্রি। এই কারণে সবাই দেখো, এই কারণে এই যে বহিস্থ কোণটা, এই যে বহিস্থ কোণটা, এটা কিন্তু অটোমেটিক্যালি 120 ডিগ্রি হবে। বহিস্থ কোণটা 120 ডিগ্রি। তুমি আরো অন্য দিকেও বাড়াইতে পারো, কোন দিকে বাড়াতে পারি, মনে করো এদিকে বাড়াই দিলাম, দেখো তো এই বহিস্থ কোণটা কিন্তু 120 ডিগ্রি, এবং এদিকে মনে করো বাড়াই দিলাম, এদিকে বাড়াই দিলাম, বহিস্থ কোণটা 120 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু সবসময় 120 ডিগ্রি, তার কারণ ভিতরের কোণগুলো 60 ডিগ্রি। ভালো কথা। সেই অনুসারে দেখো তো সবাই, আমরা এই কোণটার মান কত বলতে চাই? একজন বলো, এই কোণটার মান কত বলতে চায়? 120। 120 হওয়ার কারণটা হচ্ছে কিউ মাইনাস আর, এটা তো এই রেখাটা সমান্তরাল। সবাই আবারও দেখো, এই যে কিউ, এটা তো এই রেখাটা সমান্তরাল, অতএব
এই দুই বাহুর মধ্যবর্তী যে বহিস্থ কোণ 120 ডিগ্রি, ওইটাই কিন্তু এইটা। ঠিক অনুরূপভাবে আমি আরেকটা বুঝাই দিই, সবাই দেখো। এই যে কিউ, এটা কিন্তু এই বাহুটা। এই যে কিউ প্লাস আর, এটা কিন্তু এই বাহুটা। তো সবাই তাহলে মেলাও, এই বাহুটা আর এই বাহুটা, এই যে মধ্যবর্তী কোণ বাইরের যেটা, হ্যাঁ, বহিস্থ কোণটা 120 ডিগ্রি, ওই 120 ডিগ্রি কিন্তু এই মানটা। সবাই খেয়াল করো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 120 ডিগ্রি, একই নিয়মে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 120 ডিগ্রি। আমরা মনে হয় বুঝতে পারলাম সবাই যে এটার বহিস্থ কোণের সাথে এই কোণগুলার মিল আছে, কেননা এর তিনটা বাহুই এই তিনটা বাহুর সমান্তরাল। সুতরাং এটার যে বহিস্থ কোণ, ওই কোণটাই কিন্তু এইটা 120, এটাও 120, এটাও 120। আমি আশা করতেছি সবাই বুঝেছো। যেহেতু আমি আশা করলামই, তাহলে তার কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন লম্বাংশ নেয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এখন লম্বাংশ নেয়ার চেষ্টা করব। তাহলে লম্বাংশ কিভাবে নিতে পারি? লম্বাংশ নেওয়ার সিস্টেম হবে যে কোন বরাবর নিব, লম্বাংশ নিব যে কোনো বরাবর নিতে পারি। মনে করো ওএক্স বরাবর নিলাম। সবাই লিখো এখন বহিস্থ কোণ। আচ্ছা, বহিস্থ কোণ যে 120, এটা লেখার পর তোমাকে লিখতে হবে অতএব। অতএব তুমি ওই যে চিত্রের মধ্যে যে কোণগুলো মার্ক করেছো দেখো, এক্স ও ওয়াই কোণ সমান সমান কোণ ওয়াই ও জেড সমান সমান কোণ জেড ও এক্স। চিত্রের মধ্যে যে তিনটা কোণ দেখতে পাচ্ছ, ওই তিনটা কোণ যে 120 ডিগ্রি তোমাকে মার্ক করতে হবে এটা। হ্যাঁ, তিনটা কোণই যে 120 ডিগ্রি, তোমাকে এটা মার্ক করতে হবে। মার্ক করলে 120 ডিগ্রি। এবার লিখো যে লম্বাংশ যে নিবা, এখন লিখো এখন ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে, ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে, ও এক্স বরাবর লম্বাংশ যে নিব, আচ্ছা ও এক্স বরাবর অথবা ও এক্স এর দিক বরাবর একই কথা। ও এক্স বরাবর অথবা ও এক্স এর দিক বরাবর একই কথা। ও এক্স এর দিক বরাবর লম্বাংশ নিয়ে এবং লম্বাংশের সূত্র হতে। শুধু লম্বাংশ নিবই না, লম্বাংশের সূত্রটা অ্যাপ্লাই করব এবং লম্বাংশের সূত্র হতে। তাহলে ও এক্স বরাবর লম্বাংশ নিব এবং লম্বাংশের সূত্র প্রয়োগ করব। যদি লম্বাংশ নেই এবং যদি লম্বাংশের সূত্রটা প্রয়োগ করি, তাহলে কেমন হতে পারে সবাই বোঝার চেষ্টা করবা। সবাই দেখো, ও এক্স বরাবর তুমি যে লম্বাংশ নিবা, আমি তোমাদেরকে লম্বাংশ আগের ক্লাসেও শিখিয়েছি আর প্রথম ক্লাসে তো শিখিয়েছি। প্রথম ক্লাস এবং গত ক্লাস, এই দুই ক্লাসে লম্বাংশ শেখানো হয়েছে। তো দেখো লম্বাংশের ব্যাপারটা কেমন ছিল, দেখো মনে পড়ে কিনা। তুমি লম্বাংশ নিবা কার কার, এটা আগে দেখো। তুমি লম্বাংশ নিবা কিউ মাইনাস আর এর, তুমি লম্বাংশ নিবা কিউ এর, তুমি লম্বাংশ নিবা কিউ প্লাস আর এর। যদি নাও, তো লম্বাংশের নিয়ম কি ছিল আমি আগের দিনই বলেছিলাম। লম্বাংশের নিয়ম হচ্ছে তুমি যদি কিউ মাইনাস আর এর লম্বাংশ নাও, তাহলে কিউ মাইনাস আর লিখতে হবে। যার লম্বাংশ নিবা তাকে লিখতে হবে। আবারও বলি, তুমি যার লম্বাংশ নিবা তাকে লিখতে হবে, সাথে কস দিতে হবে। কস দেওয়ার পর একটা কোণ দিতে হবে। এই কোণটা কি বলেছিলাম একজন বলো তো, এই কোণটা কিভাবে নিব একজন বলো। এই কোণটা আমরা কিভাবে নিতে পারি? চিত্র থেকে 0 ডিগ্রি হবে। অর্থাৎ আমাদের এই কোণটা নেয়ার নিয়ম ছিল যে এই বলটা ও এক্স এর সাথে যে কোণ তৈরি করেছে ওই কোণটা লিখতে হবে। এই বলটা ও এক্স এর সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি, তার কারণ ও এক্স যেদিকে কিউ মাইনাস আর একই দিকে। নেক্সট আমি এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে এবার যাচ্ছি পরবর্তী বল। সবাই খেয়াল করো, পরবর্তী বল হচ্ছে যে কিউ। যদি আমি কিউ বলের লম্বাংশ নিতে চাই, তাহলে আমি অবশ্যই কিউ লিখব, অবশ্যই আমি কস লিখব। এই কোণ কত দিব? কোণ দিব 120 ডিগ্রি। সবাই দেখতে পাচ্ছ যে কিউ এর সাথে ও এক্স এর কোণ
120 ডিগ্রি। নিয়মই হচ্ছে যে ওএক্স এর সাথে সবার কোণ নিতে হবে 120 ডিগ্রি। আমি আবারও প্লাস দিলাম। এবার দেখো শেষ বল, সবাই খেয়াল করো, শেষ বল কোনটা? কিউ প্লাস আর। শেষ বল হচ্ছে কিউ প্লাস আর। তার মানে কিউ প্লাস আর এর লম্বাংশ নিতে গেলে তোমাকে কিউ প্লাস আর লিখতে হবে। কিউ প্লাস আর এর লম্বাংশ নিতে গেলে কিউ প্লাস আর লিখতে হবে, সাথে অবশ্যই কস দিতে হবে। এই কোণটা কে বলবা? 240। তোমরা দুজনে ঠিক বলেছো, এই কোণটা হবে 240 ডিগ্রি। তার কারণ তোমরা দেখে নাও সবাই, কিউ প্লাস আর এর সাথে কার কোণ? এই যে ওএক্স এর কোণ। কিন্তু কোণটা কিন্তু নিতে হবে ঠিক উল্টা দিক দিয়ে। হ্যাঁ, উল্টা মানে কি? ঘড়ির কাঁটার বিপরীতে। সবাই দেখো, ওএক্স এর সাথে তুমি ঘোরাও, এইটুকু 120, আবার ঘোরাও, এইটুকু 120। তার মানে ওএক্স এর সাথে কিউ প্লাস আর এর কোণ 120 প্লাস 120 240। তো আমরা আশা করি সবাই বুঝতে পারলাম যে তিনটা বলের লম্বাংশ নিলাম, আর লম্বাংশের নিয়মই হচ্ছে যার লম্বাংশ নিবা সে থাকবে, আর সাথে কস থাকবে, এবং সাথে যে কোণটা নিবা এই কোণটা হতে হবে ওই বলের সাথে ওই দিকের কোণ, অর্থাৎ ওই দিকের সাথে ওই বলের কোণটা নিতে হবে এখানে। এখন দেখো আমি কিন্তু মাঝখানে সব প্লাস দিয়েছি। মাঝখানে সব প্লাস দেওয়ার কারণ দেখো, আমি কিন্তু লিখেছিলাম লম্বাংশের সূত্র হতে। আমি লিখেছিলাম লম্বাংশের সূত্র হতে। তাহলে এখন লম্বাংশের সূত্র হতে, ওকে, লম্বাংশের সূত্র আমাদের কি বলেছিল? লম্বাংশের সূত্র আমাদেরকে বলেছিল যে তিনটি বলের লম্বাংশের যোগফল, সরি তিনটি বল তো না, মানে বলগুলির লম্বাংশের যোগফল। দেখো, প্রথম বলের লম্বাংশ, দ্বিতীয় বলের লম্বাংশ, তৃতীয় বলের লম্বাংশ, বলগুলির লম্বাংশের যোগফল সমান সমান লব্ধির লম্বাংশ। লম্বাংশের সূত্র আমাদেরকে বলেছিল বলগুলির লম্বাংশের যোগফল অবশ্যই সমান সমান হবে লব্ধির লম্বাংশ। এই লব্ধির লম্বাংশ কে বলবে? এফ কস থিটা। ঠিক কথা বলেছো। দেখো, লব্ধির লম্বাংশ, লব্ধি এফ এর লম্বাংশ নিশ্চয়ই তুমি এফ লিখবা, সাথে নিশ্চয়ই কস লিখবা। লেখার পরে এফ এর সাথে এই যে ওএক্স এর কোণ, এফ এর সাথে ওএক্স এর কোণ, সবাই খেয়াল করো, এই যে কোণটা থিটা, এই কোণটা, এই কোণটা থিটা, এই কোণটা। ওকে, তাহলে সবাই কি লিখবা? লিখবা হচ্ছে লব্ধির লম্বাংশ অবশ্যই এফ হবে, সাথে কস হবে, আর কোণটা নিতে হবে ওএক্স এর সাথে। ব্যাস, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা লম্বাংশ নিলাম এবং লম্বাংশের সূত্র হতে বলগুলির লম্বাংশের যোগফল লব্ধির লম্বাংশের সমান। সবাই দেখো, এই যে cos 0, cos 0 এর মান হচ্ছে 1, cos 0 এর মান হচ্ছে 1। এই যে cos 0 এর মান হচ্ছে 1। নেক্সট সবাই দেখো, cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ। ধন্যবাদ, ধন্যবাদ। লাস্টে দেখো কিউ প্লাস আর, cos 240 ডিগ্রি, এটাও মাইনাস হাফ। ডান দিকে এফ cos থিটা। সো এখানে কিন্তু তেমন কিছুই বোঝার নাই, জাস্ট কথা এটাই যে cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ এবং cos 240 ডিগ্রির মানও মাইনাস হাফ। আমরা এই দুইটা মান বসিয়েছি। আচ্ছা, এবার সবাই বসানোর পর সবাই ক্যালকুলেশন করো, কিউ মাইনাস আর মাইনাস হাফ কিউ মাইনাস হাফ কিউ মাইনাস হাফ আর সমান সমান এফ কস থিটা। ওকে, সবাই যদি লিখে থাকো তাহলে এখন সবাই যোগ বিয়োগ করার চেষ্টা করো। যোগ বিয়োগ আমি করতেছি, সবাই দেখতে পারো। আমি যে কিভাবে করবো আমি তো নিজেই কনফিউজড হয়ে গেলাম। অনেকভাবে করা যায়।
আচ্ছা, একটা কাজ করি, কোনো ঝামেলা না করে সরাসরি লসাগু করে দিই। মাইনাস আর মাইনাস হাফ আর, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো। মাইনাস আর মাইনাস হাফ আর, কোনো মিস্টেক হলো কিনা আবার, ওটা জানি কেমন জানি লাগতেছে। কিউ মাইনাস আর ছিল প্রথমটা, তারপর ছিল মাইনাস হাফ কিউ, তারপর ছিল, আচ্ছা তোমরা কি কস 240 মান কি তোমরা ঠিক বলেছো আসলে? কস মাইনাস হাফই, কেন কনফিউশন লাগতেছে? কস 240 ডিগ্রি, হ্যাঁ মাইনাস হাফই তো, এমন হচ্ছে কেন ম্যাথটা? এটা মাইনাস হাফ, এটা মাইনাস হাফ, ওকে ঠিক আছে। কিউ প্লাস আর দিলে এটা মাইনাস হাফ কিউ মাইনাস হাফ আর। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, জানি কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যেন মিলবে না। ওকে সবাই দেখো, এটা কিউ, এটা কিউ, আর দেখো এই যে মাইনাস হাফ কিউ মাইনাস হাফ কিউ, এক্স্যাক্টলি কিউ কিউ সব জিরো হয়ে যায়, শুধুমাত্র এটাই থাকে, আর কিছু থাকে না। ওকে হ্যাঁ, এই যে মাইনাস হাফ কিউ মাইনাস হাফ কিউ, কিউ কিউ সব জিরো হয়ে গেল। কিউ যদি কেটে যায়, কিউ কেটে যাওয়ার পর এখানে থাকে মাইনাস আর, আচ্ছা ঠিক আছে, মাইনাস আর মাইনাস হাফ আর করলে কত আসে? -3/2 আর, তাই না? তাহলে এটাই থাক, হ্যাঁ এটাই থাক এক নাম্বার, এটাই থাক এক নাম্বার, f cos থিটা, এটাতে f cos থিটা। ওকে ঠিক আছে, ঠিক আছে তাহলে এটাই এক নাম্বার দিলাম আমরা। এটা এক নাম্বার দেওয়ার পর আমরা কি করলাম সবাই নিশ্চয়ই দেখছো, জাস্ট ক্যালকুলেশন, মাইনাস আর মাইনাস হাফ আর দুইটা মিলে হয় -3/2 আর। ওকে, এখন দেখো এই যে আমরা লম্বাংশ নিয়েছিলাম, এই যে আমরা লম্বাংশ নিয়েছিলাম, এই লম্বাংশ নেয়ার আরেকটা সিস্টেম আছে, হ্যাঁ লম্বাংশ নেয়ার আরেকটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা কি? সেই সিস্টেম হচ্ছে, দেখো আমি এখানে লিখেছিলাম ওএক্স এর দিক বরাবর। এই লম্বাংশ নেয়ার আরেকটা সিস্টেম আছে, ওএক্স এর দিক বরাবর না নিয়ে ওএক্স এর লম্ব দিক বরাবর, অর্থাৎ ওএক্স এর সাথে লম্ব বরাবর। সবসময় সবাই মনে রাখবা, লম্বাংশ নেওয়া যায় দুই ভাবে, একটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর, আর একটা হচ্ছে ওই দিকের সাথে লম্ব দিক বরাবর। তো আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো না, এটা নিয়ে আমি সংক্ষেপে লিখে দিব। সবাই লিখো যে এখন ও এক্স এর লম্ব দিক বরাবর, এখন ও এক্স এর লম্ব দিক বরাবর, হ্যাঁ এখন ও এক্স এর লম্ব দিক বরাবর লম্বাংশ নিয়ে, ও এক্স এর লম্ব দিক বরাবর লম্বাংশ নিয়ে। তো সবাই এটা মনে রাখবা, লম্বাংশ নেওয়া যায় দুই ভাবে, একটা হচ্ছে দিক বরাবর, আর একটা হচ্ছে ওইটারই লম্ব দিক বরাবর। তো আমি যেটা বলতেছিলাম, আমি এটা এখন আর ব্যাখ্যা করতেছি না যে কিভাবে কি, হ্যাঁ আমি জাস্ট তোমাদেরকে সিস্টেমটা বলে দিই, এমনিতেই ম্যাথটা বড় হয়ে গেছে, আবার ব্যাখ্যা করলে আরো কঠিন হয়ে যাবে। লম্ব দিক বরাবর যখন লম্বাংশ নিবা, তখন সিস্টেম কি হবে সবাই শুনে নাও। সিস্টেম হবে, এই লাইনটা সেম টু সেম কপি করবা, এই লাইনটা সেম টু সেম কপি করবা, শুধু পার্থক্য হবে সমস্ত কজের জায়গায় সাইন দিয়ে দিবা, সমস্ত কজের জায়গায় সাইন দিয়ে দিবা, এটাই পার্থক্য। এই জিনিসটা কেন কেন দরকার হয় আমি অন্য একটা চিত্র দিয়ে একটু পরে বুঝাই দিব, অন্য একটা চিত্র দিয়ে দরকার হয় একটু পরে বুঝাই দিব যে যে কেন দিক বরাবর নিলে কজ হয়, আর কেন লম্ব দিক বরাবর নিলে ওই জিনিসটারই সাইন হয়। দরকার হয় অন্য একটা চিত্র দিয়ে বুঝিয়ে দিব। আপাতত সবাই লিখে নাও, কি লিখবা সবাই? লিখবা হচ্ছে এই লাইনটা সবাই সেম টু সেম কপি করবা, শুধুমাত্র কজের জায়গায় সাইন দিয়ে দিবা। কজের জায়গায় তুমি যদি সাইন দিয়ে দাও, তাহলে ওইটাই হয় লম্ব দিক বরাবর। দিক বরাবর বোঝায় কজ দ্বারা, আর লম্ব দিক বরাবর বোঝায় সাইন দ্বারা। সবাই ওই লাইনটা কপি করো, কজের জায়গায় সবাই সাইন দিয়ে দাও।
ডান দিকে কি ছিল? ডান দিকে এফ সাইন থিটা। হ্যাঁ, এফ সাইন থিটা। ওকে, তাহলে সবাই এটা মনে রাখতেছো যে লম্ব দিক বরাবর যদি কখনো লম্বাংশ নাও তখন আগেরটা সবই ঠিক থাকবে, শুধুমাত্র কজের জায়গাতে সাইন হয়ে যাবে। আমরা সবাই এটা ক্যালকুলেশন কন্টিনিউ করি। কিউ মাইনাস আর সাইন জিরো কত? সাইন জিরো নিশ্চয়ই জিরো। সাইন 120 কত? √3/2। তুমি যা বলতেছো আমি কিন্তু লিখতেছি, আমি জানি না কিন্তু। তুমি যা বলতেছো বিশ্বাস করে লিখে দিচ্ছি। ওকে, তাহলে পরে ওকে, -√3/2। সবাই মানগুলো বসায় সবাই আবারও আগের মতো যোগ বিয়োগ করার চেষ্টা করো। আগের মতো যোগ বিয়োগ করার চেষ্টা করলে প্রথমটা নিশ্চয়ই জিরো হয়ে যাবে। হ্যাঁ, প্রথমটা নিশ্চয়ই জিরো হয়ে যাবে। এটা কি হবে? এটা হবে √3/2 কিউ। হ্যাঁ, এটা হবে √3/2 কিউ। ডান দিকে দেখো সবাই, -√3/2 গুণ করে দাও। -√3/2 কিউ। আবার গুণ করো, -√3/2 আর সমান সমান এফ সাইন থিটা। যদি সবাই লিখে থাকো তাহলে কেমন হতে পারে দেখো। এই যে √3/2 কিউ এবং √3/2 কিউ নিশ্চয়ই কেটে যাবে। এটা কেটে গেল। এটা কেটে গেলে কি থাকে? -√3/2 আর সমান সমান এফ সাইন থিটা। এটাকে 2 নাম্বার দিয়ে দিই। তো অঙ্কটাতে কিন্তু আসলে তেমন কিছু করা হয়নি। অঙ্কটাতে কি করা হয়েছে যদি আমি জাস্ট সংক্ষেপে বলি, অঙ্কটাতে প্রথমে ওএক্স এর দিক বরাবর লম্বাংশ নেওয়া হয়েছে এবং একটু পরে ওএক্স এর সাথে লম্ব দিক বরাবর লম্বাংশ নেওয়া হয়েছে। সিস্টেম হচ্ছে দিক বরাবর যখন লম্বাংশ নিবা তখন সব কিছুতে তুমি কস দিবা, যখন তুমি লম্ব দিক বরাবর লম্বাংশ নিবা তখন ওই জিনিসটা সবই ঠিক থাকবে, শুধু তুমি সাইন দিবা। আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে সমীকরণ 1 দিয়েছিলাম আর পরেরটাতে সমীকরণ 2 দিলাম। এখন আমাদের টার্গেট থাকবে 1 আর 2 ক্যালকুলেশন করা। 1 এবং 2 ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করে আমাদের কি বের করতে হবে? আমাদের লব্ধি এফ এর মান বের করতে হবে, আমাদের লব্ধির দিক থিটার মানটা বের করতে হবে। লব্ধি এফ এর মান বের করতে হবে এবং লব্ধির দিক থিটার মান বের করতে হবে। তাহলে একজন বলো তো, 1 আর 2 কি অপারেশন করলে আমরা যে কোনো একটা কিছু পেতে পারি? হ্যাঁ, হতে পারে, এটা করা যেতে পারে। সবাই দেখো, যদি আমরা 1 নাম্বারকে স্কোয়ার করে দিই, 2 নাম্বারকে স্কোয়ার করে দিই, তারপর যদি যোগ করে দেই তাহলে আমরা একটা সুবিধা পেতে পারি। তো সেই সুবিধাটা পেতে গেলে এদিকে আবার আর থাকে না, মানটা আসবে আর এর সাহায্যে। ওকে, আসুক, সমস্যা নেই। ওকে, দেখো আমরা এই কাজটা সবাই করি। ক্যালকুলেশনের টেকনিক প্র্যাকটিস করলে মাথায় আসবে। অর্থাৎ 1 আর 2 কি ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ করে যোগ কি করলে এফ পাওয়া যাবে, অথবা কি করলে থিটা পাওয়া যাবে। দেখো, এখন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হতে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হতে 1 কেও স্কোয়ার করবা, 2 কেও স্কোয়ার করবা। তো সবাই 1 নাম্বারের বাম পক্ষটা স্কোয়ার করো সবাই, অথবা আমি, আচ্ছা আমরা একবারে লিখে দিই। হ্যাঁ, এই দেখো সবাই, এটা 1 নাম্বারের বাম পক্ষ। 1 নাম্বারের বাম পক্ষকে স্কোয়ার করলে কি আসে? স্কোয়ার করলে নিশ্চয়ই 9/4 আর স্কোয়ার আসবে। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ 1 নাম্বারের বাম পক্ষকে স্কোয়ার করে দিলে মাইনাসটা থাকবে না, স্কোয়ার করলে 9/4 হবে এবং আর স্কোয়ার হবে। প্লাস দিলাম। সবাই দেখো 2 নাম্বারের বাম পক্ষ, 2 নাম্বারের বাম পক্ষকে স্কোয়ার করলে হবে 3/4 আর স্কোয়ার, রুট চলে গেল, মাইনাস চলে গেল স্কোয়ার করলে। এখন দেখো ডান দিকে, সবাই ডান দিকে দেখো, এই যে 1 স্কোয়ার করে দাও। হ্যাঁ, ডান দিকে স্কোয়ার করলে হবে এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, প্লাস দেখো সবাই ডান দিকে স্কোয়ার করলে কি হবে? এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারকে স্কোয়ার করে যোগ করলাম। সবাই যদি যোগ বিয়োগ করার চেষ্টা করো, এদিকে মনে হয়
যদি 4টা লসাগু করি, 4টা লসাগু করলে হবে 9r² প্লাস 3r²। 4টা লসাগু করলাম। ডান দিকে সবাই f² কমন নাও। যদি f² কমন নাও কেমন হবে? cos² থিটা প্লাস sin² থিটা হবে। নেক্সট হচ্ছে 9 প্লাস 3 তে হবে 13 না 12r²। এই যে cos² থিটা প্লাস sin² থিটা সমান সমান 1। সবাই দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই জানি যে cos² থিটা প্লাস sin² থিটার মান হচ্ছে 1। সবাই কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 3r² সমান সমান f²। তোমার কিন্তু f এর মান দরকার, f এর মান দরকার, f এর মান হবে √3r²। অতএব f এর মানটা হবে √3r। এটা কি হলো? এটা লব্ধির মান বের হলো, লব্ধি f এর মানটা বের হয়ে গেল। আমাদের জাস্ট আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দিক নির্ণয় করতে হবে। এই সুরাইয়া বলো, 1 আর 2 কি করলে দিক নির্ণয় করা সম্ভব হতে পারে? 1 আর 2 কি করলে দিক নির্ণয় করা সম্ভব হতে পারে? আমি 4টা অপশন দেই, যোগ বিয়োগ গুণ ভাগ। 4টা অপশন, 1 আর 2 যোগ বিয়োগ গুণ ভাগ। ভাগ করব, তুমি ঠিকই বলেছ। সবাই ভাগ করা শুরু করো। আবার 2 ভাগ 1 হতে ভাগ করলে কি সুবিধা সবাই এখনই দেখবা। আবার 2 ভাগ 1 হতে। আমি 2 নাম্বারটা দেখে লিখতেছি, তোমরাও দেখে লিখো। 2 নাম্বারে -√3/2r আছে, আর 1 নাম্বারে আছে -3/2r। নেক্সট হচ্ছে ডান দিকে 2 নাম্বার। হ্যাঁ, ডান দিকে 2 নাম্বারে কি আছে? f sin থিটা। ডান দিকের 1 নাম্বারে আছে f cos থিটা। 2 এবং 1 আমরা ভাগ করে দিয়েছি। কেন ভাগ করলাম ও তো বললো, সবাই দেখো কেন ভাগ করলাম। ভাগটা করলাম এই কারণে যে তুমি যদি ভাগটা করো তাহলে দেখো অনেক কিছু কাটাকাটি হয়ে যায়। তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য নিশ্চয় এখন যেহেতু তোমার f এর মান বের করা হয়ে গেছে, এখন তোমার উদ্দেশ্য, রাইট, তোমার উদ্দেশ্য থিটা বের করা। তাহলে থিটা বের করতে গেলে দেখো ভাগ করলে সবচেয়ে ভালো হয়। কেন ভাগ করলে ভালো হয়? ভাগ করলে r কেটে যায়, ভাগ করলে f কেটে যায়, শুধুমাত্র থিটাই থাকে। এই কারণে ভাগ করলে ভালো হয়। সো এখন সবাই তাহলে কাটাকাটি করো। এই যে সবাই r এবং r কেটে দাও, সবাই 2 এবং 2 কেটে দাও, সবাই মাইনাস মাইনাসও কেটে দাও। নেক্সট সবাই f কেটে দাও। ব্যাস, সমস্ত কাটাকাটির পর যারা থাকে তাদেরকে সবাই ভালো করে লিখো। দেখো ওদিকে থাকে sin থিটা বাই cos থিটা, আর এদিকে থাকে মাইনাস, থাকে না, √3/3 থাকে। কাটাকাটির পর যদি আমি একটু ভালো করে লিখি তাহলে এরকমই থাকে। সবাই দেখো sin থিটা বাই cos থিটা নিশ্চয়ই tan থিটা হবে, sin বাই cos নিশ্চয়ই tan থিটা হবে। ডান দিকে √3/3 কাটাকাটি করলে একটা 1/√3 থাকবে, √3/3 কাটাকাটি করলে একটা 1/√3 থাকবে। এই কত ডিগ্রি মান এটা? tan 30। কিন্তু দেখো তো তোমার কি চিত্র থেকে কি মনে হচ্ছিল যে ওই কোণটা 30 ডিগ্রি? হ্যাঁ, চিত্র হতে কি মনে হচ্ছিল যে ওই কোণটা 30 ডিগ্রি? মনে হচ্ছিল না, তার মানে এটার মান 30 ডিগ্রি আসলে হবে না, এটা আরেকটু বেশি হবে। তো সেটা কিভাবে হবে বা সেটা আমরা কেন করব, এটাই এখন ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার। হ্যাঁ, এটা এখন ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার। তো ব্যাখ্যাটা কেমন হতে পারে সবাই দেখো। প্রথম কথা, tan 30 মান অবশ্যই 1/√3। হ্যাঁ, tan 30 মান অবশ্যই 1/√3।
ভালো কথা। এখন শুধু যে tan 30 মান 1/√3 তা কিন্তু না। তুমি যদি 180 যোগ করে দাও, 180 যোগ 30 করে দাও, তাহলে সবাই দেখো 180 যোগ 30 যদি করে দাও, তাহলে দেখো তো কোনো সমস্যা কি হয়? এটা কি ফিরে আসে না? এটা ফিরে আসে কিনা? এটা কিন্তু ফিরে আসে। কেন ফিরে আসে? এই জন্য ফিরে আসে, 180 থাকলে এটা চেঞ্জ হয় না, তার মানে ট্যান ছিল ট্যানই থাকে। নেক্সট 180 প্লাস 30 থার্ড কোয়ারেন্টে ট্যানের মান প্লাস, তার মানে এখান থেকে কিন্তু এটা ফিরে আসে। সো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ট্যান থেটা সমান ট্যান 210 ডিগ্রি। এখন তোমাকে লিখতে হবে যে তুমি যে দুইটা মান পেলা, সেই দুইটা মান কি কি পেলা এবং কিভাবে কি করা যায়। সবাই দেখো, তুমি মান পেয়েছো দুইটা, একটা পেয়েছো 30 অথবা আরেকটা পেয়েছো 210 ডিগ্রি। এই যে সবাই দেখো, থেটার মান পেয়েছি 30 ডিগ্রি, আবার দেখো থেটার মান পেয়েছি 210 ডিগ্রি। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে আমরা চিত্র হতে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি গ্রহণযোগ্য হবে না, কিন্তু 210 ডিগ্রি গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু চিত্রের ব্যাখ্যাটা আমরা দিতে পারবো না। কেন পারবো না? কেননা চিত্রটা আমরা নিজেদের মতো করে আনুমানিকভাবে আঁকছি। সো তুমি চিত্রের ব্যাখ্যা দিতে পারবে না, তোমাকে অন্য কোনো ব্যাখ্যা দিতে হবে। অন্য ব্যাখ্যাটা কি? সবাই দেখো, সবাই লিখবা হচ্ছে, সবাই লিখো 1 ও 2 থেকে দেখা যায় যে 1 ও 2 থেকে দেখা যায় যে 1 ও 2 থেকে দেখা যায় যে কি দেখা যায়? cos থিটা ও sin থিটা এর মান ঋণাত্মক, এর মান ঋণাত্মক। সুতরাং থিটা কোণের মান তৃতীয় চতুর্ভাগে থাকবে। অতএব থিটা ইজ নট ইকুয়াল 30 ডিগ্রি, থিটার মান 30 গ্রহণযোগ্য নয়, থিটার মান 210 ডিগ্রি গ্রহণযোগ্য। সবাই লিখে নাও, আমি একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই লিখে নাও একটু আগে। ওকে, আমি আশা করি সবাই লিখে নিয়েছো। তো সবাইকে আমি একটু যে কথাগুলি বললাম সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি। 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 নাম্বারটা কোথায় আছে? আচ্ছা হ্যাঁ, 1 নাম্বারটা খুঁজে পেয়েছি। সবাই দেখো, 1 ও 2 থেকে দেখা যায় যে cos থিটা এবং sin থিটার মান ঋণাত্মক। আসলেই কি তাই? সবাই খেয়াল করো তো। সবাই দেখো, এই যে দেখো সবাই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই যে 1 আর 2, 1 আর 2 দেখো আমি পাশাপাশি রাখলাম সবার জন্য। সবাই দেখো, এটা 1 নং সমীকরণ, এটা ছিল 2 নং সমীকরণ। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ 1 নং সমীকরণ হতে দেখা যায় যে cos থিটার মান মাইনাস। সবাই আবার দেখো, 2 নং থেকে দেখা যায় যে sin থিটার মান মাইনাস। তার মানে আমরা আসলেই দেখতে পাচ্ছি 1 নং এবং 2 নং থেকে আমরা আসলেই দেখতে পাচ্ছি cos থিটার মান মাইনাস এবং sin থিটার মানও মাইনাস। তাহলে এই দুইটা মান যদি মাইনাস হয়, তাহলে sin থিটার মানও মাইনাস, cos থিটার মানও মাইনাস। এটা কোন চতুর্ভাগে থাকতে পারে? sin থিটার মান মাইনাস এবং cos থিটার মান মাইনাস, এটা কোন চতুর্ভাগে থাকতে পারে? সবাই দেখো তো, আমি যদি এরকম একটা চতুর্ভাগ করি, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। এই দেখো তো, একমাত্র থার্ড কোয়াড্রেন্টে সাইনও মাইনাস এবং কজও মাইনাস। দেখো তো আর কোনো চতুর্ভাগ খুঁজে পাও কিনা যেখানে উভয় ঋণাত্মক, তাই না? এই দেখো, এখানে তো সবাই পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে আবার কস পজিটিভ। একমাত্র থার্ড কোয়াড্রেন্ট যেখানে সাইনও ঋণাত্মক, কজও ঋণাত্মক। আমরা যেহেতু সমীকরণ 1 এবং 2 থেকে স্পষ্ট দেখতে পেলাম যে কজের মানটা 1 নম্বরে মাইনাস ছিল,
সমীকরণ 2 এ দেখতে পেলাম সাইনের মানটা মাইনাস ছিল, অতএব তারা উভয় ঋণাত্মক। যদি উভয় ঋণাত্মক হয় তাহলে এই যে থিটা কোণের অবস্থান, এটা অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে থাকা উচিত। তাহলে দেখো থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে, তার মানে এই কোণটা তো ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ, এই কোণটা থার্ড কোয়াড্রেন্টের কোণ, অতএব এই কোণটা গ্রহণযোগ্য। ফাইনালি আমরা লিখতে পারি অতএব লব্ধির মান ও দিক, লব্ধির মান সমান সমান আমরা একটু আগে বের করেছিলাম √3r, একটু আগে বের করেছিলাম, এবং লব্ধির দিক হচ্ছে 210 ডিগ্রি। হ্যাঁ, লব্ধির দিক 210 ডিগ্রি। এই আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি?